হ্যালো এভরিওয়ান, আমাদের ভার্জিনিতে স্প্রিং ব্রেক শুরু হয়েছে। এই স্প্রিং ব্রেকে আমরা যাচ্ছি পর্তুগাল এবং স্পেনে। আমরা ভার্জিনি থেকে ফার্স্টে যাব পর্তুগালে, লিসবনে। সেখানে 3 দিন স্টে করার পর আমরা যাব স্পেনে। মাত্র চেক ইন শেষ করলাম। এখন আমরা এয়ার মরক্কোতে যাচ্ছি কাসাব্লাঙ্কা এবং কাসাব্লাঙ্কা থেকে লিসবন। আমরা মাত্র ল্যান্ড করলাম কাসাব্লাঙ্কা। এখন আমাদের কানেকশন ফ্লাইট টু লিসবন। ভাই এটা তো আমাদের খাবারের প্ল্যান একটা কুইক ইনফো। এখানে এসে আমরা বোল্ট অ্যাপস ডাউনলোড করেছি। এখানে উবারের চেয়ে বোল্টটা খুব জনপ্রিয়। বোল্ট অ্যান্ড উবার, দিস ইজ পিটো পার্টি। আমরা মাত্র হোটেলে চেক ইন করলাম। এই তো। আমাদের আজকের প্ল্যান, আমরা প্রথমে যাব রয়্যাল স্ট্রিট রেস্টুরেন্টে লাঞ্চ করতে। এরপর আমরা যাব সানসেট ভিউ দেখতে গার্সা কনভেন্ট ডাউনটাউন। এরপর আমরা রাত্রে যাব পিঙ্ক স্ট্রিটে রাত্রের ভিউটা দেখতে। এটা লিসবনের বাঙালি পাড়া। এখানে আপনি সব কিছুই পাবেন, খাবার থেকে শুরু করে গ্রোসারি, সেলুন, এভরিথিং ইজ হিয়ার। গুড ফুড অ্যারাউন্ড হিয়ার। ভাই আমরা ভুলে চিকেন কাবাব, রুই মাছ, নান, কালো ভুনা আসছে।
আমরা এখন যাব সানসেট ভিউ দেখতে ডাউন টাউন। জায়গাটার নাম গার্সা কনভেন্ট। এটাকে অনেকে চার্চ অফ আওয়ার লেডি অফ গ্রেস নামেও চেনে। এখানে একটা চার্চ আছে এবং ঠিক চার্চের পাশে থেকেই আপনি পুরো ডাউন টাউনের ভিউটা দেখতে পারবেন। এখানে আসতে চাইলে ট্রাম নম্বর 28 ধরুন, তারপর গ্রাসা স্টপে নামলেই গির্জার পিছন দিকটা দেখতে পারবেন। আর এই গির্জার জন্য কোনো টিকিট লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে। চেষ্টা করবেন সূর্যাস্তের অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে আসার জন্য, কারণ জায়গাটা খুব ক্রাউডেড। এখানে একটু আগে আসলে ভিড়টা কম পাবেন। আমি এখন আছি লিসবনের সবচেয়ে উঁচু পাহাড় গ্রাসা কনভেন্ট। এই গির্জাটির বয়স প্রায় 700 বছরের বেশি। 1291 সালে এটি নির্মিত হয় এবং 1305 সালে আওয়ার লেডি অফ গ্রেস এর নামে উৎসর্গ করা হয়। একবার 1755 সালে ভয়াবহ ভূমিকম্পে এই গির্জাটি পুরা ধ্বংস হয়ে যায়, পরে এটি পুনর্নির্মিত হয়। কিন্তু আমি যে কারণে এখানে এসেছি সেটা হলো এই টেরেস। এখান থেকে পুরো লিসবন শহর, তাজুস নদী, সেন্ট জর্জ ক্যাসেল সব একসাথে দেখা যায়। আর এই মুহূর্তে আমার সামনে যে দৃশ্যটা দেখছি সেটা দেখলে আপনারাও বুঝতে পারবেন কেন এই জায়গাটাকে লিসবনের সেরা সানসেট পয়েন্ট বলা হয়। সূর্যটা যখন ডুবে যায় তখন পুরো শহর কমলা রঙে ভেসে যায়। We just saw the sunset. It's beautiful, right? And we are done. Now we're gonna go to maybe the Pink City, right? The Pink Street or Pink City, something I like just that. want to go to the old. একটা মজার কিংবদন্তি আছে এই গির্জাকে নিয়ে। 1362 সালে নাকি একজন জেলের মাছ ধরার জালে ভেসে উঠেছিল আওয়ার লেডি অফ দ্য গ্রেস এর মূর্তি। সেই মূর্তিটা এখনও এই গির্জায় সংরক্ষিত আছে। ভেতরে 16, 17 এবং 18 শতকের অনেক টাইলসের কাজ আছে এবং ছাদে পেদ্রো আলেকজান্দ্রিনোর আঁকা রূপকধর্মী অনেক শিল্পকর্ম আছে। লিসবনে এলে এই জায়গাটা মিস করবেন না। লিসবনে পিঙ্ক স্ট্রিটে আসছি দেখার জন্য রাত্রে এখানে পিঙ্ক স্ট্রিটটা কেমন। সূর্যাস্তের পর আমরা চলে এলাম লিসবনের সবচেয়ে আলোচিত রাস্তা পিঙ্ক স্ট্রিট। মাটি থেকে শুরু করে সব কিছু গোলাপি রঙের এই রাস্তায় একটা অদ্ভুত টান আছে। এই রাস্তার আসল নাম রুয়া নোভা দো কারভালহো। ইতিহাস ঘাটলে দেখা যায় 18 শতক থেকেই এই এলাকাটা ছিল বন্দরের নাবিক ও রাস্তার মানুষদের আড্ডার জায়গা, জুয়ার ঘর, মদের দোকান আর অন্ধকার ব্যবসার কেন্দ্র। কিন্তু আজকে এই সুন্দর গোলাপি রাস্তা দেখে এটা বিশ্বাস করা খুবই কঠিন।
তারপর 2011 সালে শহর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল রাস্তাটাকে বদলে দেওয়ার। 2013 সালের মধ্যে পুরো রাস্তার মাটি গোলাপি রঙে রাঙিয়ে দেওয়া হয়। পুরনো কুখ্যাতি মুছে গেল, জায়গায় নিল ক্যাফে, বার আর লাইভ মিউজিক। রাতের খাবারের জন্য আমরা যাচ্ছিলাম ঠিক পিঙ্ক স্ট্রিটের পাশেই টাইম আউট মার্কেটে। যাওয়ার পথেই আমরা একটা সুন্দর সার্ডিন স্টোর দেখলাম, যেই স্টোরটার ভিতরে পুরোটাই মুড়িয়ে দেওয়া হয়েছে ছোট ছোট সার্ডিনের ক্যান দিয়ে। লাখটা পার করে দিল ভাই। পিঙ্ক স্ট্রিট থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে টাইম আউট মার্কেট। জায়গায় ঢুকেই বুঝলাম এটা শুধু খাওয়ার জায়গা না, এটা একটা অভিজ্ঞতা। উঁচু লোহার ছাদ, হাজার মানুষের গুঞ্জন, চারিদিক থেকে ভেসে আসা রান্নার গন্ধ, পুরো জায়গাটা একটা জীবন্ত শহরের মতো। Can I try little? Can I have 5 please? No. 2 go. We have got 6. 6 sounds good. And one of these please. I'll take 2. এই বিশাল ভবনটির নিজেরও একটা ইতিহাস আছে। মেরকাদো দা রিবেরিয়া নামের এই বাজারটি 1882 সালে খোলা হয়। ইঞ্জিনিয়ার ফেদেরিকো গার্সিয়া এর ডিজাইন করেন এবং 1 শতাব্দীরও বেশি সময় ধরে এটি লিসবনের খাদ্য বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল। পরবর্তীতে অবশ্য ধীরে ধীরে এর গুরুত্ব হারাতে শুরু করে। 2014 সালে টাইম আউট ম্যাগাজিন
এটাকে সম্পূর্ণ নতুন রূপে রূপ দেয়। দুই সালে লিসবন সিটি কর্তৃপক্ষ এই বাজারটাকে নতুন করে টেন্ডার দেয়। টাইম আউট পর্তুগাল তাদের উদ্ভাবনী প্রস্তাব নিয়ে সেই টেন্ডার জিতে নেয়। তারা একটা অভূতপূর্ব আইডিয়া এনেছিল, শহরের সেরা শেফদের একই ছাদের নিচে নিয়ে আসা, যেন একটা ম্যাগাজিন যেটা আপনি পড়বেন না, খাবেন। এখানে মিশেলিন স্টার পাওয়া শেফ আলেকজান্ডার সিলভা, হেনরিক পেসোয়া সহ পর্তুগালের সেরা রাঁধুনিরা তাদের নিজস্ব স্টল পরিচালনা করেন। মানে রেস্তোরাঁর মতো দামে নয়, বরং সাশ্রয়ী মূল্যে মিশেলিন মানের খাবার খাওয়ার সুযোগ রয়েছে এখানে। আর এটাই এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ। এখানে আছে 26টি রেস্তোরাঁ, 8টি বার, ডজনখানেক দোকান এবং একটি উচ্চমানের ইভেন্ট ভেন্যু। এখানে আছে তাজা সামুদ্রিক মাছ, গ্রিল করা মাংস, পাস্তা, আইসক্রিম, পর্তুগিজ ওয়াইন, তার মানে এক জায়গায় সব কিছু। মার্কেটের ঠিক মাঝখানে এখানে প্রায় 750টির মতো আসন রয়েছে। এখন পর্যন্ত এই মার্কেটে প্রায় 35 মিলিয়নেরও বেশি মানুষ এসেছে। আর এর সাফল্য এতটাই বিশাল যে এই লিসবন মার্কেটে ছিল টাইম আউটের প্রথম ফুড কোর্ট কনসেপ্ট, এবং এর সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে মায়ামি, নিউ ইয়র্ক, বোস্টন, শিকাগো, দুবাই, বার্সেলোনা একই মডেলে মার্কেট খোলা হয়েছে। লিসবনের একটা ছোট্ট আইডিয়া আজ পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। এখন কথা হচ্ছে আপনি কখন যাবেন। রাত 10টা থেকে 12টার মধ্যে এই জায়গাটা সবচেয়ে জীবন্ত হয়। তবে ভিড় এড়াতে চাইলে বিকেল 5টার দিকে আসুন। আমি রাতে এসেছিলাম, চারিদিকে লাইভ মিউজিক, মানুষের হাসি, গল্প, পুরো পরিবেশটাই ছিল অসাধারণ।
টাইম আউট মার্কেটটা ঠিক সমুদ্র সৈকতের পাড়ে। চলুন ঘুরে আসা যাক। হ্যালো, গুড মর্নিং। আজকে পর্তুগালের সেকেন্ড ডে। আমরা মাত্র এই হোটেল থেকে বের হয়েছি। হোটেল থেকে বের হয়ে আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। হোটেলের পাশেই আমাদের এখানে একটা ম্যাকডোনাল্ডস আছে। ম্যাকডোনাল্ডস থেকে আমার ছেলের জন্য ব্রেকফাস্ট শেষ করে আমরা যাব একটা স্পেশাল প্লেসে। জায়গাটার নাম হচ্ছে ব্রেকফাস্ট লাভার্স ট্রাম 28। ওখানে ব্রেকফাস্ট করে সারাদিন পর্তুগালে ঘুরব। আমরা আলফামা ডিস্ট্রিক্টে আসছি। এখন আমরা ব্রেকফাস্ট খেতে যাব এইখানে। ব্রেকফাস্ট লাভার্স। দিনের শুরুটা হলো ব্রেকফাস্ট লাভার্স ক্যাফেতে। ডাউনটাউনে এদের অনেকগুলো শাখা আছে। আমরা কমব্রো 45 ঠিকানায় চলে আসলাম। এখানে আসার আগে অনেকে বলেছিল এটা লিসবনের সেরা ব্রেকফাস্ট স্পটগুলোর একটা। এসে বুঝলাম কথাটা মিথ্যা না। ঘরের ভেতরে ছাদ থেকে ঝুলছে সবুজ গাছপালা, দেয়ালে ঝোলানো রঙিন প্লেট, আর সব কিছুতে একটু উষ্ণ ঘরোয়া অনুভূতি। উঁচু সিলিং আর বড় বড় জানলার কারণে ভেতরটা বেশ উজ্জ্বল। মেনুতে আছে প্যানকেক, অ্যাভোকাডো টোস্ট, স্মুদি বোল, এগস বেনেডিক্টস আর কফি ক্যাপাচিনো তো আছেই। সব উপাদান তাজা এবং স্থানীয়ভাবে সংগ্রহণ করা হয়। এখানে এসে শুধু পেট ভরে না, মনটাও ভরে যায়। দ্য মেনু, ম্যাটার অফ ফ্যাক্ট, ইন দ্য বাথরুম দে অলসো হ্যাভ দিস। This is a bathroom. In the bathroom, they have all the recommendation. This is a breakfast lover. I got this radish, beetroot, apple, carrot and ginger, avocado toast, guacamole vanity, shrimp vanity, salmon and eggs. ব্রেকফাস্ট শেষ করলাম। এখন আমরা যাব এই 3টা জায়গায়।
আমরা মাত্র মনস্ট্রিতে আসলাম। সকালে নাস্তার পর চলে এলাম বেলেম এলাকায়, আর প্রথমেই চোখে পড়ল জেরোনিমোস মনস্ট্রি। এত বড় একটা সুন্দর স্থাপনা, কয়েক সেকেন্ড শুধু দাঁড়িয়ে তাকিয়ে রইলাম। (1502 সালে রাজা স্যামুয়েল প্রথম এই মনস্ট্রি নির্মাণের আদেশ দেন ভাস্কো দা গামা ভারত যাত্রার সাফল্য উদযাপন করতে। এই মনস্ট্রি নির্মাণ শেষ করতে লেগেছিল প্রায় 100 বছর। 100 বছর মানে এক প্রজন্ম শুরু করেছে আর এক প্রজন্ম শেষ করেছে। এই মনস্ট্রি হলো ভাস্কো দা গামা, কবি দ্য লুইস দ্য কামারোস, রাজা স্যামুয়েল ফার্স্ট সহ পর্তুগালের অনেক বিখ্যাত মানুষের চিরবিশ্রামের স্থান। 1983 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত পায়। মনস্ট্রি দেখার পর আমরা চলে এলাম মনুমেন্ট অফ দ্য ডিসকভারি দেখতে। টাজুস নদীর ধারে দাঁড়িয়ে এই বিশাল সৌধটা দেখলে প্রথমে মনে হবে একটা জাহাজ যেন নদী থেকে উঠে এসেছে। এই সৌধটি প্রায় 56 মিটার উঁচু। সৌধটি একটি ক্যারাবেল জাহাজের ধনুকের আকৃতির ন্যায় তৈরি। সৌধের দুই পাশে আছে 32 জন ঐতিহাসিক ব্যক্তির মূর্তি, রাজা, নাবিক, অভিযাত্রী, মানচিত্রকর এবং কবি। একদম সামনে দাঁড়িয়ে আছে প্রিন্স হেনরি দ্য নেভিগেটর, হাতে একটা ছোট্ট জাহাজের মডেল নিয়ে। তার পেছনে ভাস্কো দা গামা, পেদ্রো আলভারেজ ক্যাব্রাল যিনি ব্রাজিল আবিষ্কার করেছিলেন, এবং ফার্দিনান্দো ম্যাগেলান যিনি প্রথমবার পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন। সৌধটি প্রথম তৈরি হয় 1940 সালে। পরবর্তীতে 1960 সালে এটি পুনর্নির্মাণ করা হয় প্রিন্স দ্য হেনরি নেভিগেটরের মৃত্যুর 500তম বার্ষিকী উপলক্ষে। এরপর হেঁটে চলে এলাম বেলেম টাওয়ারে। নদীর একদম কিনারে দাঁড়িয়ে আছে এই টাওয়ারটা, যেন পানির উপর ভাসছে। আসলে আগে এটা সত্যিই পানির মাঝে একটা ছোট্ট দ্বীপে ছিল। সময়ের সাথে নদীর গতিপথ বদলে যাওয়ায় টাওয়ারটি এখন কিনারের কাছে এসে গেছে। 1514 থেকে 1520 সালের মধ্যে রাজা ম্যানুয়েল দ্য ফার্স্ট তার আদেশে এটি নির্মাণ হয় লিসবন বন্দর রক্ষা করার জন্য। এই একটি টাওয়ার বিভিন্ন সময়ে ছিল দুর্গ, কারাগার, কাস্টম পোস্ট, টেলিগ্রাফ স্টেশন এবং লাইট হাউস। একটাই ভবন, এতগুলো জীবন। নিচের অন্ধকার কুটিরিতে একসময় বন্দীরা আটকে থাকত। টাওয়ারে আছে 5টি তালা: গভর্নর্স রুম, কিং রুম, ভিজিটর রুম, চ্যাপেল
এবং সবার উপরে ছাদের টেরেস। এখানে একটা ইন্টারেস্টিং তথ্য আছে। টাওয়ারের বাইরের দেওয়ালে খোদাই করা আছে একটি গন্ডারের মূর্তি। 1515 সালে ভারত থেকে আসা একটি সত্যিকারের গন্ডারের স্মৃতিতে। এটি পশ্চিম ইউরোপের যে কোনো শিল্পকলায় গন্ডারের প্রথম চিত্রায়ন। সেই গন্ডারটি রাজা স্যামুয়েল দ্য ফার্স্ট পোপকে উপহার দিয়েছিলেন। এখন আমরা যাচ্ছি প্রাকো দি কমার্সিয়া, লিসবন ডাউনটাউন। বেলেম থেকে আবার শহরে ফিরে এলাম। এবার গন্তব্য প্রাসা দো কমার্সিও বা কমার্স স্কোয়ার। এখানে একসময় ছিল পাসো দা রিবেরিয়া বা পর্তুগালের রাজপ্রাসাদ। 1755 সালে ভয়াবহ ভূমিকম্প, তারপর সুনামি সেই প্রাসাদকে মাটিতে মিশিয়ে দেয়। প্রাসাদের বিশাল লাইব্রেরিতে ছিল 70,000-এরও বেশি বই। সবগুলো চিরতরে হারিয়ে যায়। সেই ধ্বংসের উপর দাঁড়িয়ে আজকের এই সুন্দর চত্বর। ভূমিকম্পের পর মার্কুইস অফ পাম্বল শহর পুনর্গঠনের দায়িত্ব নেন। স্থপতি ইউজেনিওস দোস সান্তোস নতুন চত্বরের নকশা করেন। রাজা আবাসের জায়গায় এলো ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। নাম হলো কমার্স স্কোয়ার। সমুদ্রপথে আসা বিদেশি অতিথিরা প্রথমে এই চত্বর দেখেই লিসবনে প্রবেশ করতেন। এটাই ছিল শহরের প্রবেশদ্বার। এই চত্বরের মাটি শুধু উৎসবের সাক্ষী নয়, রক্তেরও সাক্ষী। 1908 সালের 1 ফেব্রুয়ারি রিপাবলিকান আন্দোলনকারীদের হাতে এখানেই হত্যা হন রাজা কার্লোস দ্য ফার্স্ট এবং তার উত্তরাধিকারী লুইস ফিলিপে। সেই ঘটনায় পর্তুগালের রাজতন্ত্রের শেষের শুরু। 2 বছরের মধ্যে পর্তুগাল গণতন্ত্র ঘোষণা করে। এর অনেক পরে 1974 সালে হাজার হাজার মানুষ এই চত্বরে জড়ো হয়েছিল
স্বৈরাচারী শাসনের পতনের বিপ্লবে। ইতিহাসের দুটো মহাঘটনার সাক্ষী এই চত্বর। চত্বরের এক কোণে আছে ক্যাফে মার্তিন হো দা আরকাদা। 1782 সালে খোলা এই ক্যাফে পর্তুগালের বিখ্যাত কবি ফার্নান্দো পেসোয়ার প্রিয় আড্ডা জায়গা ছিল। 250 বছরের পুরানো এই ক্যাফেতে এক কাপ কফি খেলে মনে হবে ইতিহাসের সাথে বসে আছেন। কমার্স স্কোয়ার থেকে বের হয়েই আমরা ঢুকলাম একটা জার্সির দোকানে। সেখান থেকে আমরা পর্তুগালে একটা জার্সি কিনলাম। লিসবনের 2 দিন শেষ। এই শহর বারবার ভেঙেছে, ভূমিকম্পে, রাজনীতিতে, যুদ্ধে, কিন্তু প্রতিবারই উঠে দাঁড়িয়েছে আরও সুন্দর হয়ে। আপনারা যদি কখনো ইউরোপে যাওয়ার সুযোগ পান, লিসবন অবশ্যই লিস্টে রাখুন। দিনের শেষে রাত্রে আবার চলে এলাম বাঙালি পাড়ায় খাবার খেতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।